সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ। নাজমুল, স্বাগত। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ প্রতিদিনের আজকের শিরোনাম হচ্ছে খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন দেশ, তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ইত্তেফাক, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, লন্ডনে নেয়ার প্রস্তুতি চলছে। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া। মানবজমিন প্রার্থনায় সারা দেশ, প্রেসিডেন্টের আহ্বান, উপদেষ্টা পরিষদের বিশেষ দোয়া। কালের কণ্ঠ, খালেদা জিয়া এখনও সংকটাপন্ন, খেলাপির সংকট কাটাতে ৫-১০ বছর লাগবে। আমার দেশ এখনও সংকটাপন্ন, খালেদা জিয়া উদ্বিগ্ন দেশবাসী, দখল, দূষণ, সংক্রমণে ও দুর্বিষহ রাজধানী নাগরিক জীবন। দেশ রূপান্তর, খালেদা জিয়াকে বিদেশ নিতে প্রস্তুতি, তারেকের ফেরায় বাধা নিরাপত্তা। সময়ের আলো, সারা দেশের প্রার্থনায় খালেদা জিয়া, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটের তফসিল সিইসি। খবরের কাগজ, খালেদা জিয়া সংকটাপন্ন, সহস্রাধিক আগ্নেয়াস্ত্রের হদিস নেই। সংগ্রাম, হকের পথে চললে বাধা আসবেই। খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতিতে নেতাকর্মী সহ জনমনে গভীর উদ্বেগ, উৎকণ্ঠা। শিরোনাম আমরা দেখলাম সবকটা কাগজে খালেদা জিয়া। জি, দিনভর এটা নিয়ে বেশিরভাগ খবর গণমাধ্যমে। গত দুদিন ধরে তার যে শারীরিক অবস্থার অবনতি হয়েছে, এটা নিয়ে সারা দিন সারা রাত মানুষ খোঁজ খবর নিচ্ছে, হাসপাতালে যাচ্ছে, বিভিন্ন দলমতের মানুষ তার খোঁজ খবর নিচ্ছেন এবং দেখতেও যাচ্ছেন। যদিও এই দেখতে যাওয়ার ব্যাপারে কিন্তু আপনার এজেডএম জাহিদ হোসেন যেই বক্তব্যটা দিয়েছেন আজকে সন্ধ্যা থেকে, যে সবাই তার জন্য দোয়া করেন, এটি একমাত্র উপায়। কারণ যেরকম গুরুতর অবস্থা তিনি আছেন, চিকিৎসক দেশি বিদেশি সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করছে। সেই উদ্বেগ উৎকণ্ঠা সারা দেশের মানুষের মধ্যেই আছে, রাজনৈতিক অরাজনৈতিক সব মানুষ। এবং গত দুদিন ধরে বলা যায় যে সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছেন, প্রার্থনা করছেন তার সুস্থতার জন্য। আবার বেশি মানুষ ভালোবাসায় আবেগে হাসপাতালে ভিড় করা, এটাও যেমন রোগীর জন্য ঠিক না। ডক্টর জাহিদ হোসেন যেটা বলছিলেন যে ওখানে তো আরও অনেক রোগী আছে, ফলে বেশি মানুষ ভিড় করলে অন্যদের জন্য সমস্যা হবে। এইটা ধরেন সাধারণ মানুষের অসুস্থতার ক্ষেত্রেও কিন্তু এই পরিস্থিতিটা হয়। আমরা হাসপাতালে যাই আবেগ নিয়ে, স্বজনদের পাশে থাকার জন্য, তাদেরকে নানানভাবে কি বলবো, একরকমের মানসিক স্বস্তি দেওয়ার জন্য। কিন্তু সেটি যে আবার রোগীর জন্য ক্ষতিকর হয়, সেটা আমরা খুব একটা ভাবি না। সো এই বার্তাটি বিএনপির পক্ষে দেওয়াতে একটা জিনিস ভালো হয়েছে। আর যেভাবে সারা দেশের মানুষ তার জন্য দোয়া প্রার্থনা করছে দলমত নির্বিশেষে, এবং তিনি খুবই ভাগ্যবান একজন মানুষ। তার যে রাজনৈতিক জীবনের শুরু, সেই গৃহবধূ থেকে তিনি স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রামে আপসীর নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন এবং 3 বার তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তার শাসনামল, ধরেন আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে 90-এর পরে যে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে, সেটা তার হাত ধরেই হয়েছে। এবং এরপরে যে 4টি ভালো নির্বাচন হয়েছে, আমরা বলি 91, 96, 2001 এবং 8, তার মধ্যে আমরা তখন রিপোর্টার ছিলাম, সংসদ কভার করতাম, মাঠে ঘাটে বিভিন্ন দলের অনুষ্ঠানও কভার করতাম। 91 থেকে 96 সালের যে সরকারটি, আপনি অন্য যে কোনো সরকারের সাথে যদি আপনি তুলনা করেন, এটাকে আপনি সবচেয়ে ভালো সরকার, সবচেয়ে ভালো নির্বাচন এবং সবচেয়ে ভালো সংসদ বলতে পারেন। সেটি তার নেতৃত্বে হয়েছিল, সেই অর্জনটা তার আছে। তারপরে ধারাবাহিকভাবে তো তিনি বারবার নির্বাচিত হয়েছেন এবং তিনি একমাত্র রাজনৈতিক নেতা জাতীয় পর্যায়ে যিনি কোনোদিন কোনো নির্বাচনে হারেন নাই। এবং আমরা অনেক রাজনীতিবিদদের কথা শুনি, পারস্পরিক বক্তব্য, হিংসা বিদ্বেষাত্মক বক্তব্য, প্রতিপক্ষের ব্যাপারে যে ধরনের কথাবার্তা তারা বলেন, সেই জায়গায় ওনার রাজনৈতিক বক্তব্য, অন্যের প্রতি সহনশীল বক্তব্য এবং মার্জিত বক্তব্যের জন্য তিনি অনেক বছর ধরেই প্রশংসিত। সবশেষ যেই সরকারের আমলে তিনি জেল খেটেছেন, নানান নির্যাতন ভোগ করেছেন, জীবনের সবচেয়ে কঠিন কঠোর সময় পার করেছেন, সেই সরকারের পতনের পরও কিন্তু তিনি তাদেরকে নিয়ে কোনো কটু বা কোনো কথাই বলেন নাই।
বরং নেতাকর্মী সহ দেশবাসীকে ধৈর্য ধরার জন্য বলেছেন। তো এই সব নানান কারণে তিনি ইতিহাসে মানে অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে আছেন এবং থাকবেন। ফলে তার জন্য সবার ভালোবাসা, আপনার আবেগ অনুভূতি থাকবে, এটাই স্বাভাবিক। এবং গত 2-3 দিন ধরে অন্য সব বিষয়ের ঊর্ধ্বে উঠে এসেছে তার জন্য সবার যে উদ্বেগ, ভালোবাসা, দোয়া ইত্যাদি সব কিছু মিলে নিশ্চয়ই সবার দোয়ায় আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে উঠবেন, সেই কামনা সবার সাথে আমরাও করছি। মায়ের অসুস্থতার খবর শুনে বিলেত প্রবাসী তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, সেটাকে আমি লক্ষ্য করেছি। হ্যাঁ, সেটা লক্ষ্য করেছি এবং সেটি নিয়েও আজকে দিনভর সামাজিক মাধ্যম, গণমাধ্যমে অনেক রিপোর্ট হয়েছে, আলোচনা হচ্ছে। অনেক দিন ধরে এই কথাটি রাজনীতিতে আলোচিত যে বিগত সরকারের পতনের পর এবং তার বিরুদ্ধে যেসব মামলা ছিল সব কিছু নিষ্পত্তি হওয়ার পর তার তো কোনো আইনি বাধা নেই দেশে আসতে, তাহলে তিনি কেন দেশে আসছেন না? তার দল সবচেয়ে বেশি নির্বাচনের জন্য উন্মুখ এবং শুরু থেকে সবচেয়ে বেশি দাবি জানিয়ে আসছে বিএনপি। তিনি সেই দলের ভারপ্রাপ্ত নেতা এবং বিদেশে বসে বহু বছর ধরে তিনি দলের ঐক্য ধরে রেখেছেন, দলটিকে এগিয়ে নিয়েছেন এবং নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করছেন। তো শীর্ষ নেতৃত্ব তিনি যদি দেশে না আসেন তাহলে কিভাবে দল এগিয়ে যাবে, দল নির্বাচনের জন্য প্রস্তুত হবে, বা দলের ভিতরে ছোটোখাটো যেসব সমস্যা আছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য তার শারীরিক উপস্থিতি এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়া দরকার। এই প্রশ্ন বিএনপির বিভিন্ন পর্যায়ের থেকে আমরা উত্তর শুনেছি। অনেকেই বলেছেন শীঘ্রই আসবেন, খুব শীঘ্রই আসবেন, দ্রুত আসবেন। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান সাহেব নিজেও বলেছেন যে তিনি খুব শীঘ্রই আসবেন। কিন্তু এখন তার মায়ের যে সংকটাপন্ন অবস্থা, দেশের যে অবস্থা, রাজনীতির যে অবস্থা, তার দেশে আসাটা খুবই জরুরি এবং সেটি শুধু তার দলের জন্য না, দেশের রাজনীতির জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য, গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য, সব কিছুর জন্য তার দেশে আসাটা খুব জরুরি। সেই বাস্তবতায় তিনি অনেক আবেগঘন যে স্ট্যাটাসটি দিয়েছেন মাকে নিয়ে, সেখানে তিনি বলেছেন যে তার দেশে ফেরাটা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। যা কিছু বলেছেন অনেক ঘুরিয়ে তাতেও তিনি নিরাপত্তার বিষয়টাকেই তুলে ধরেছেন এবং অনেক কিছুই প্রকাশ্যে বলা সম্ভব না সেরকমটাও বলেছেন। তার মানে তার মতো নেতৃত্বের দেশে ফেরার ক্ষেত্রে যদি নিরাপত্তার ঘাটতি থাকে, সেটি কি বাংলাদেশের ব্যর্থতা, বাংলাদেশ সরকারের ব্যর্থতা, নিরাপত্তা বাহিনীর ব্যর্থতা, গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা? তাহলে এই যে সরকার, এই সরকার তো তার সর্বাত্মক নিরাপত্তা দেওয়ার কথা এবং এই সরকারের অধীনস্থ যত সংস্থা, বিভাগ, কর্তৃপক্ষ, বাহিনী আছে সবাই তো সেই কাজ করার কথা। তারপরে তিনি কেন নিরাপত্তাহীনতায় ভুগছেন বা নিরাপত্তাহীনতার কথা বলা হচ্ছে? আমরা জানি না, অনুমান করতে পারি, অনেকে ধারণা করেন যে সেই নিরাপত্তাহীনতার কারণ হয়তো দেশের ভিতরে নাও হতে পারে, দেশের বাইরেও হতে পারে। ফলে সেই নিরাপত্তাহীনতার কথা মাথায় রেখে তিনি আসতে পারছেন না, সেটা তিনি স্পষ্ট করেছেন। এখন তো জাতীয়ভাবে যদি চিন্তা করা হয় তাহলে সরকারের উচিত সকল পক্ষকে নিয়ে এমন ব্যবস্থা করা যাতে করে তিনি দেশে আসতে পারেন, নিরাপদে রাজনীতি করতে পারেন, জীবনযাপন করতে পারেন, চলাফেরা করতে পারেন, বসবাস করতে পারেন। সেক্ষেত্রে যদি এমন কোনো শক্তির হুমকি থাকে যেটি আমাদের সরকারের নিয়ন্ত্রণের বাইরে, সেক্ষেত্রে কী করণীয় বলা মুশকিল। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার যে নির্বাচন কমিশন থেকে যেটা বলা হয় যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন তফসিল হবে ডিসেম্বরের 2য় সপ্তাহে। আর এর পাশাপাশি আমি বলি যে প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সুষ্ঠু নির্বাচন নিয়ে সাধারণ মানুষ আস্থা পাচ্ছে না। আস্থা পাচ্ছে না এই কথাটাও অনেক দিন ধরে আমরা শুনছি। নির্বাচন হবে কিনা, আদৌ হবে কিনা, এই সন্দেহের কথা আমরা অনেকদিন শুনেছি। তারপরে যতই সরকার বারবার বলুক অবশ্যই হবে, ফেব্রুয়ারিতেই হবে, নিশ্চিতভাবে হবে, নানান রকমের নিশ্চয়তার কথা আমরা সরকারের বিভিন্ন পক্ষ থেকে শুনেছি, প্রধান উপদেষ্টা সহ। নির্বাচন কমিশনও সেভাবে বলছে, নির্বাচন কমিশন সেভাবে প্রস্তুতি নিচ্ছে, এগিয়ে যাচ্ছে। তার আগে নির্বাচন কমিশন বলেছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করবে, এখন বলছে 2য় সপ্তাহে। সেটি কি প্রস্তুতির কারণে না সার্বিক পরিস্থিতির কারণে আমরা জানি না, কিন্তু একটু পিছিয়ে যাওয়াতে আবার আরেকটা সন্দেহ তৈরি হয় কি না যে তাহলে কেন প্রথম সপ্তাহে না করে এখন 2য় সপ্তাহে করতে হচ্ছে। নির্বাচনের সকল প্রস্তুতি সরকার নিচ্ছে, নির্বাচন কমিশন নিচ্ছে, প্রশাসন নিচ্ছে, রাজনৈতিক দলগুলো নিচ্ছে, তারপরে অনিশ্চয়তার কারণ কি? সেই প্রশ্নের উত্তর আমরা জানি না, কিন্তু এটাই একমাত্র উত্তর হতে পারে যে তাহলে
যারা নির্বাচন করবেন, নির্বাচনে অংশ নেবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, নির্বাচনে আয়োজন করবেন, নির্বাচনের সামগ্রিক ব্যবস্থা করবেন, তাদের বাইরেও কি কোনো কারণ আছে যে কারণে নির্বাচন নাও হতে পারে? তাহলে এই আশঙ্কার কথা মানুষ কেন বলে? আমরা জানি সেই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশকে কেন্দ্র করে আঞ্চলিক, আন্তর্জাতিক নানা রকমের তৎপরতা চলছে। সব কিছু হয়তো হাতে কলমে দেখিয়ে প্রমাণ করা যায় না, অনেক রকমের তৎপরতা হয়, সেগুলো ছিটাফাটা হয়তো গণমাধ্যম, সামাজিক মাধ্যমে বা কারো মুখে আমরা শুনি। ফলে বাংলাদেশ যে একটা বড় ধরনের সংকটের মধ্যে আছে এবং সুস্থ স্বাভাবিক নিয়মতান্ত্রিক অবস্থায় রাজনীতি বলি, গণতন্ত্র বলি, শাসন ব্যবস্থা বলি, সব কিছু কবে নাগাদ যাব আমরা জানি না। সেই চেষ্টা তো জাতীয়ভাবে ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে করতে হবে। কিন্তু বর্তমান বিশ্বে কোনো দেশই যেমন এককভাবে বিচ্ছিন্নভাবে চলতে পারে না, অন্যদের সহযোগিতা লাগে, সাহায্য লাগে, সবাইকে নিয়ে চলতে হয় সেই গ্লোবাল ওয়ার্ল্ডে, গ্লোবাল ভিলেজে আমরা বাস করি বলি। কিন্তু সেখানে যেসব শক্তি বা যেসব পক্ষ, দেশ হোক, সংস্থা হোক বা দৃশ্যমান অদৃশ্যমান যারাই হোক না কেন, তাদের কারণে যদি আমাদের এই অনিশ্চয়তা তৈরি হয়, সেটা তো খুবই দুঃখজনক হবে। এবং যেই সংকটের কথা বিশ্লেষকরা বলেন, যারা নিরাপত্তা নিয়ে কাজ করেন তারা বলেন, যারা কূটনীতি নিয়ে কাজ করেন, যারা আন্তর্জাতিক বিষয়, ভূরাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন, তাদের কথা শুনলে তো মনে হয় যে অনেক কিছুই হয়তো আড়ালে আবডালে তলে তলে হচ্ছে, যেগুলো আমরা জানি না। হয়তো তার ফলাফল দেখলে আমরা সেটা বুঝতে পারব। আপনি কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন? অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের তৎপরতা কথা তো আপনার পশ্চিমা বিশ্ব থেকেই আসছে। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, বিভিন্ন দেশের পক্ষ থেকে সেগুলো বলা হচ্ছে। এখন যদি যারা পতিত, যারা পলাতক, যারা অপরাধী, তাদের অপরাধের জন্য বিচার করা, কিন্তু যারা অপরাধী না তাদেরকে আপনি যদি রাজনীতির, গণতন্ত্রের, নির্বাচনের সুযোগ না দেন, তাহলে তো সেটা অন্তর্ভুক্তিমূলক হবে না। যারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন তাদের বক্তব্য এটাই। ধরে নিলাম যে এখন যাদের অস্তিত্ব নাই বা যারা আপনার নিষিদ্ধ না হয়েও তৎপর না, যেমন জাতীয় পার্টি, আওয়ামী লীগ নিষিদ্ধ, 14 দল নিষিদ্ধ না, এরকম সকল পক্ষকে না নিয়ে যদি আপনি এক নির্বাচন করেন, আপনার গায়ের জোরে হোক, বাস্তবতার সুযোগে হোক, তাহলে সেই নির্বাচনের ফলাফল যা হবে, তার মাধ্যমে যে সংসদ বা সরকার গঠিত হবে, সেটা কতটা টেকসই হবে, বা যাদেরকে আপনি বাদ দিচ্ছেন তাদেরকে বাদ রেখে আপনি কতটা স্বস্তিতে, সুষ্ঠুভাবে, নিরাপদভাবে এই সব কাজ করতে পারবেন, নির্বাচন থেকে শুরু করে পরবর্তী সকল কিছু, সেটি নিয়ে তো সন্দেহ হয়। ফলে বাইরের শক্তি বলি, ভিতরের শক্তি বলি, পরাজিত শক্তি বলি, সবার অংশগ্রহণ, সবার অবস্থান এবং সামগ্রিকভাবে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব দিক থেকে একটা অস্বাভাবিক, অস্থির পরিস্থিতির মধ্যে আমরা আছি। এটাকে স্বাভাবিক করার জন্য নিশ্চয়ই ইনক্লুসিভ নির্বাচন একটা উপায়। এখন সেই ইনক্লুসিভ নির্বাচনের জন্য যদি পরাজিত শক্তি, পলাতক যারা, তাদেরকে নিয়ে আসতে হয়, সেটা কোন প্রক্রিয়ায়? এখন আপনি যদি আইনি প্রক্রিয়ার কথা বলেন, নিশ্চয়ই যারা অপরাধী, যাদের বিরুদ্ধে মামলা আছে, যারা বিচারাধীন, যাদের শাস্তি হয়েছে বা আরও হবে, তাদেরটা আইনানুগভাবে চলুক। এর বাইরে যে অসংখ্য মানুষ আছে, ভোটার বলি, প্রার্থী বলি, রাজনৈতিক কর্মী বলি, নেতা বলি, তাদেরকে যদি আপনি বাইরে রাখেন, তাহলে তার তো একটা কুফল নিশ্চয়ই পড়বে কোনো না কোনো এক সময়। সব সময় যে এখনকার মতো একচ্ছত্রভাবে আপনি সব নিয়ন্ত্রণে রাখতে পারবেন এমন তো কোনো কথা না। পরিবেশ পরিস্থিতি পাল্টালে পরে তখন ওই সব পক্ষের তৎপরতা সামাল দেওয়া কতটা সহজ হবে, সেটা নিয়ে তো প্রশ্ন আছেই। ধন্যবাদ। আপনি জানেন যে 5ই আগস্টের আগে এবং কিছু পরে বেশ কিছু থানা লুট হয়েছিল, ওখান থেকে কিন্তু অস্ত্র চলে যায়। এখানে খবরের কাগজে শিরোনাম হচ্ছে যে সহস্রাধিক আগ্নেয়াস্ত্রের খবর নেই। সেগুলোর হিসাব তো সরকার কখনো দিচ্ছে না, বা যেগুলো লুট হয়ে গেছে তার খুব সামান্যই তারা উদ্ধার করতে পেরেছে। বাকিগুলো কোথায়? যদি দেশের মধ্যে থাকে তাহলে আমাদের বিভিন্ন নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তারা তো এগুলো উদ্ধার করতে পারার কথা, নাকি সেগুলো সীমান্ত পার হয়ে গেছে, নাকি সীমান্ত দিয়ে আবার ঢুকেছে, এরকম নানাবিধ আলোচনা আছে। ফলে নিরাপত্তা, জননিরাপত্তা একটা বড় হুমকি হয়ে আসতে পারে এই ধরনের অস্ত্রের ব্যবহার বা অপব্যবহারের মাধ্যমে। নির্বাচনকে সামনে রেখে তো আমরা জানি যে অস্ত্র উদ্ধার হয় এবং বৈধ অস্ত্রকে জমা দিতে হয়। সেই অবস্থায় এই লুট হয়ে যাওয়া অস্ত্র নিশ্চয়ই সেগুলো বেআইনি, সেগুলো কার কাছে, কার দখলে আছে, সেগুলোর কী ধরনের ব্যবহার বা অপব্যবহার হতে পারে, অনেক রকমের হুমকি দামকি আমরা রাজনীতিতে শুনি। এই মুহূর্তে যারা খুব ভালো অবস্থানে আছেন, যারা সরকারে না থেকেও সরকারে থাকার মতো কথাবার্তা বলেন, ভাব দেখান, সেই মানুষগুলো
তৎপরতা কি হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর, নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার পর, সেগুলো যেমন একটা দেখার বিষয় আছে। আর অপরাধীরা কতটা তৎপর হবে, সেটা সরকার কতটা দমন করবে। এই কয়েকদিন আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার বলছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারগুলো দেখবে। আমরা তো জানি নির্বাচনকালীন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সব প্রশাসনই নির্বাচন কমিশনের অধীনে থাকে, তারাই সিদ্ধান্ত দেবেন, তারাই নির্দেশ দেবেন, তাদের কথা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় বা প্রশাসন কাজ করবে। তো সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে এই সিদ্ধান্ত ছেড়ে দেওয়া, এটাও কিন্তু স্বাভাবিক না। আমরা নির্বাচন সময় এমনটা দেখি না। তার মানে নির্বাচন কমিশনের কতটা কর্তৃত্ব আছে বা সেটা তারা প্রয়োগ করতে পারছে বা সুযোগ দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। কালের কণ্ঠের নাম হচ্ছে খেলাপির সংকট কাটাতে 5-10 বছর লাগবে। খেলাপি ঋণ তো একটা পুরনো সমস্যা, বহু বছর ধরে ছিল। এখন এই সরকার এসে যখন অর্থনীতিকে একটু ঠিকঠাক করার চেষ্টা করছে, অনেক ক্ষেত্রে সফল হচ্ছে, অনেক ক্ষেত্রে হয় নাই, আবার নতুন সংকটও তৈরি হয়েছে। আমাদের দারিদ্র্যের হার বাড়ছে, আমাদের বেকারত্বের হার বাড়ছে, কর্মসংস্থানের অবস্থা খুবই খারাপ। ফলে আমরা যে সংস্কারের নামে পুরো রাষ্ট্র কাঠামো পরিবর্তন করার জন্য সর্বশক্তি নিয়োগ করে সারাক্ষণ এটা নিয়ে ব্যস্ত থাকলাম, সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট তাদের জীবনমান, তাদের চলাফেরা, কর্মসংস্থান, জীবনের নিরাপত্তা, আরও বহুবিধ সমস্যা যেগুলো তৈরি হয়েছে, অনেক কিছু আমরা ঢেকে রাখছি, অনেক কিছু আমরা চাপা দিচ্ছি, সেভাবে সামনে আসছে না, এগুলোর দিকে সরকারের নজর নাই। ফলে একটাই প্রত্যাশা, যদি সঠিকভাবে একটা নির্বাচন হয়, একটা জনপ্রতিনিধিশীল সরকার আসে, গণতান্ত্রিক ব্যবস্থা আবার পুনরুদ্ধার হয়, তখন হয়তো জনস্বার্থগুলো অনেক বেশি দেখা হবে। কিন্তু এই সরকার তো অনেক সময় পেয়েছে, 15 মাস চলে গেছে, আরও কয়েক মাস তারা থাকবে। এই সময়টাতে কিন্তু তারা মানে নির্দলীয় সরকার হিসেবে আরও কঠোরভাবে, সেটা আইন শৃঙ্খলা বলি, অর্থনীতি বলি, বা আরও যেসব সমস্যার মধ্যে আমরা আছি, সেগুলোর ব্যাপারে অনেক বেশি প্রো পিপল, মানে গণমুখী সিদ্ধান্ত নিতে পারতো। সংস্কার নিয়ে এত বেশি সময় আমরা পার করেছি, এত বেশি তৎপরতা দেখিয়েছি, সেখানে মানুষের দৈনন্দিন জীবনের বিষয়গুলো একদম হারিয়ে গেছে। সংস্কারও তো ঠিক সেইভাবে, এবং সংস্কারের ফলাফল কি পাবো আমরা সেটাও এখনো জানি না। সংস্কারের যেসব প্রস্তাব এসছে, হানা ভোট হবে, সংসদের অনুমোদন লাগবে, সব দলের অংশগ্রহণ লাগবে, আবার যাদেরকে আমরা এখন বাদ রাখছি তারা ভবিষ্যতে এসে এগুলোকে চ্যালেঞ্জ করবে কিনা, আইনগতভাবে চাইলেও চ্যালেঞ্জ করা যাবে অনেক কিছু। ফলে এই সংস্কারের যেই লক্ষ্য, সেই সুফল কখন কিভাবে পাওয়া যাবে, সেটাও কিন্তু এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছে। অথচ যেটি সরকার করতে পারত, রাজনৈতিক অরাজনৈতিক সব কিছুর ঊর্ধ্বে উঠে, বিশেষ করে গত 15-16 বছরের যেই আপনার অপশাসন, দুর্নীতি, দুঃশাসন, অনাচার যা কিছু হয়েছে, সেগুলোর ব্যাপারে আরও বেশি কঠোর সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু সরকারের মধ্যে সেই সবলতা আমরা শুরু থেকেই দেখি নাই। অনেক দিন পর্যন্ত আমরা দেখেছি তারা হুমকি ধামকিতে কাজ করেছে। এইটার কারণ কি? তাদের তো কোনো দল নাই। তাদের কোনো দল নাই, কিন্তু তারা শুরু থেকেই একটা পক্ষের হয়ে কাজ করেছে, বা তাদের হুকুমে কাজ করেছে, তাদের হুমকি ধামকিতে কাজ করেছে। এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পর বহুদিন পর্যন্ত আমরা দেখেছি যে যখন যারাই মাঠে নেমেছে, হুমকি দিয়েছে, মব সৃষ্টি করেছে, তাদের কথা অনুযায়ী তারা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত পাল্টে ফেলেছে। তার মানে সরকার যে একটা মানে শক্তি, এবং জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হয়ে না আসলেও অভ্যুত্থানের পরে সবার সমর্থনে, সব দলের সহযোগিতায় তারা সরকার গঠন করেছে, এবং সব দল এখন পর্যন্ত সেই সমর্থন দিয়ে গেছে। সেই শক্তিটাকে তারা কখনো উপলব্ধি করে নাই, কাজে লাগানো তো দূরের কথা, যার কারণে সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সেভাবে তারা দেখতে পারে নাই। কালের কণ্ঠে আরেকটা শিরোনাম আছে, মক ভোটিংয়ে ভোট পড়ল 70.4%, কিছু না বুঝেই গণভোট। এখন এই মক ভোটের মাধ্যমে আমরা একটা চিত্র পেলাম যে সত্যিকার অর্থেই গণভোট যেটা হবে তার ফলাফল কি হবে। এই আলোচনা অনেক হয়েছে যে যেই 4টি বিষয়ে মানুষ হা বা না বলবে, সেটা মানুষ কতটা বুঝে বলবে, কতটা না বুঝে বলবে। আর একই দিনে যদি হয়, তাহলে মানুষের মূল উদ্দেশ্য থাকবে প্রার্থী, দল, মার্কায় ভোট দেওয়া। সেখানে সংস্কার কি, সংস্কার প্রস্তাব কি, তার মানেটা কি, 4টাই আমাকে একসাথে হা বা না বলতে হবে, আমি ভাগ করে আলাদা করে বলতে পারবো না, এই জটিলতার বিষয়টা তো আছেই। সাধারণ মানুষের কাছে ভোট মানে হচ্ছে আমি কোনো দল, মার্কা বা ব্যক্তিকে ভোট দেব। সেখানে সংস্কার, তাও এত জটিল বিষয়, তাও আবার একাধিক, সেগুলো জেনে বুঝে আপনার ভোট দেবে, এরকমটা হওয়ার বাস্তবতা বাংলাদেশে খুব একটা নাই। আর অনেকে যে কথাটা বলেন যে একই সাথে যখন নির্বাচন হবে, তখন কিন্তু
প্রার্থীদেরও কিন্তু প্রচার প্রচারণা এবং সাধারণ মানুষের ভোট পাওয়ার ক্ষেত্রে তার দল, তার মার্কা, তার প্রার্থিতার পক্ষেই তিনি কথা বলবেন, হয়তো পাশাপাশি সংস্কারের কথা বলবেন, কিন্তু গুরুত্বটা থাকবে মূলত প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মার্কা দলের মাধ্যমে। সেখানে সংস্কার, এসব প্রস্তাব, জটিল সাংবিধানিক আইনি বিষয়, সেগুলো নিয়ে প্রার্থীরাই বা কতটুকু তৎপর হবেন, বা তাদের স্বার্থই বা কতটুকু, বা সংস্কার নিয়ে যেহেতু কিছু বিরোধ বিভেদ রয়ে গেছে, আবার যারা এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে নাই তারাও তো ভোটার, তারাও তো মানুষকে প্রভাবিত করতে পারে এগুলোর বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য। ফলে হানার মাধ্যমে যে খুব ভালো কোনো ফল আমরা পাবো সংস্কারের ক্ষেত্রে, সেটাও আশা করা যায় না। কিন্তু যে সমস্ত বক্তৃতা শুনি, প্রতিদিনই তো বক্তৃতা শুনছি, কেউই তো শুধু নিজের ভোট চাওয়ার জন্যই বলছেন, কিন্তু কেউ তো হানাতে বলছেন না। মানে নিজের ভোট চাওয়ার, ধরেন নির্বাচন তফসিল এখনো ঘোষণা হয় নাই, এই মুহূর্তে সারা দেশে বিএনপি, জামাত সহ অন্যান্য দলের প্রার্থীরা, বিশেষ করে বিএনপি, জামাত, তারা যেসব গণসংযোগ করছে, সমাবেশ করছে, মিছিল করছে, সেগুলোর বক্তব্য তো নিশ্চয়ই ভোট কেন্দ্রিক, দল কেন্দ্রিক, মার্কা কেন্দ্রিক। তার চেয়ে বড় কথা আমরা দেখছি যে জামাতে ইসলামী বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতারা যেসব কথাবার্তা বলেছেন, তাতে করে মানুষের মধ্যে এক রকমের ভয়ভীতি তৈরি হচ্ছে। চট্টগ্রামের শাহজাহান চৌধুরীর বক্তব্য, এরকম আরও অনেকের বক্তব্য, ধর্ম নিয়ে তারা যে ধরনের বক্তব্য দেন, এবং ধর্মকে তারা যতভাবে সম্ভব ব্যবহার, অপব্যবহার, কৌশল, অপকৌশল সব কিছু তারা প্রয়োগ করছেন শুধু মানুষের ভোট পাওয়ার জন্য। সেক্ষেত্রে অনেকে বলছেন যে তাদের কি লক্ষ্য আসলে ধর্ম নাকি ভোট না ক্ষমতা, সেগুলো নিয়ে মানুষ বিভ্রান্ত হয়। এবং তাসনিম খলিল নেত্র নিউজে তার একটা বক্তব্য শুনছিলাম আজকে, তিনি বলছেন যে মানে জামাতে ইসলামী তো ভার্চুয়ালি সরকারে আছে, ক্ষমতায় আছে, তাদের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি সরকারের উপরে, প্রশাসনের উপরে, স্থানীয়ভাবে অন্য অনেক প্রতিষ্ঠানের দিক থেকে। সেই জায়গায় তারা ওরকম একটা ভাব নিয়ে কথা বলেন যে তারা সরকারে আছেন, এইটা বলেছেন উনি। আরেকটা কথা উনি বলেছেন যে জামাত তো আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না, তার গঠনতন্ত্র দেখেন, তারা গণতান্ত্রিক ব্যবস্থা, এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থার যে একটা আপনার পথ হচ্ছে নির্বাচন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া যায় এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করে সেভাবে দেশ পরিচালনা করা যায়। এখন পর্যন্ত সারা বিশ্বে গণতন্ত্রই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা আপনার শাসন ব্যবস্থার জন্য, এটাই সারা বিশ্বে মানুষ বেশিরভাগ দেশে চর্চা করে। সেই জায়গায় জামাতে ইসলামী গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক পদ্ধতি, নির্বাচন পদ্ধতি ব্যবহার করে তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মওদুদির ইসলাম কায়েম করতে চায়, এটা বলেছেন তাসনিম খলিল। এবং তাদের কথাবার্তার মধ্যে এক ধরনের আপনার দাপট বলি, আপনার কি বলবো, ক্ষমতার প্রভাব বলি, এবং ধর্ম দিয়ে মানুষকে যতভাবে আপনার কাবু করা যায়, মানুষকে পক্ষে আনা যায়, বাড়ি বাড়ি গিয়ে তারা ক্যাম্পেইন করছেন, মানে সব কিছুর ক্ষেত্রে তারা ধর্মের কথা বলছেন, এবং এমন সব ক্ষেত্রেও ধর্মের কথা বলছেন যেগুলো শুনে মানুষ হাসছে যে এটা তো ধর্মের বিষয় না, ভোট দেওয়া, মৃত্যুর পরে জিজ্ঞেস করা, এরকম আরও অনেক বক্তব্য আছে। আপনি গত কয়েক মাসে যদি জামাতের অনেক নেতার বক্তব্য শুনেন, এগুলো আসলে কতটা ইসলাম সম্মত বা ধর্মসম্মত বা কতটা রাজনীতি সম্মত বা গণতান্ত্রিক, সেটি নিয়ে নিশ্চয়ই অনেক বিশ্লেষণ করা যায়। নাজমুল সাহেব, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।